দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস হলো আসমান। এই আসমানকে আমরা চোখের ভেতরে আটকাতে পারি, চোখের ভেতরে বন্দি করতে পারি। আপনি একটু ভেবে দেখেন, ছোট্ট একটা চোখ পুরো আসমানকে ধরে ফেলে। তো আমি বিশ্বাস করি এই মগজটা পুরো মহাবিশ্বকে ধরে ফেলতে পারে। আপনাকে এটা মানতে হবে। আমাদের দিয়েছে আল্লাহ ব্রেন, এই ব্রেনটাকে আসলে যদি কাজে লাগাতে পারি দুনিয়ার যে কোনো কিছু আমরা অ্যাচিভ করতে পারি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি দেখেন, আমাদের চিন্তা শক্তি দিয়েছে আমাদের, আমরা কি সবচেয়ে আলাদা হচ্ছে আমরা কৌশল প্রয়োগ করতে পারি। সো এই কৌশলটা আপনাকে শিখতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কৌশল ব্যবহার করেন, না হলে আপনি অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, কৌশল ব্যবহার করা শিখতে হবে। দুনিয়াতে যদি পরিশ্রম করেই সব কিছু পাওয়া যেত, তাহলে সবচেয়ে আগে পেত হলো রিক্সাওয়ালা মামা। সে সারাদিন গায়ে খেটে পরিশ্রম করে রোদের ভেতরে চলে, তারপরেও কিন্তু সে বড়লোক হতে পারে না, ইনকাম করতে পারে না। আপনি দেখেন যে এসি রুমে যে বসে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, তার ব্যাংকে কিন্তু প্রতিদিন 1 কোটি 2 কোটি 100 কোটি টাকা ঢুকে যায়। কেন? সে মেধা অ্যাপ্লাই করতেছে, সে ব্রেন অ্যাপ্লাই করতেছে। আপনি পা দিয়ে যা কাজ করবেন, পা থেকে যত উপরে উঠবেন তত আপনার মূল্য বেশি। পা দিয়ে আপনি রিক্সা চালাবেন, কয় টাকা আর্ন করবেন? আপনি আস্তে আস্তে উপরে উঠেন, আপনি ফেস বিক্রি করে বা আপনার চেহারা বিক্রি করে কয় টাকা ইনকাম করতে পারবেন? আর আপনি যদি মেধা বিক্রি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি হবেন সর্বোচ্চ ধনী ব্যক্তি। আমি এই কথাগুলো আপনাদেরকে একটা জিনিস বোঝাতে বলেছি, সেটা হলো পরিশ্রম করলে সব কিছু পাওয়া যায় না। আপনি গাধার মতো 24 ঘন্টা পড়েন, কিচ্ছু হবে না যদি আপনি সাথে সাথে কৌশল না প্রয়োগ করেন। পরিশ্রম তো অবশ্যই করতে হবে, এর সাথে কৌশলও আপনাকে প্রয়োগ করতে হবে। আদারওয়াইজ আপনি আইএলসে ভালো একটা স্কোর করতে পারবেন না উইদিন শর্ট টাইম, এবং আপনার হাতে সেই সময় নেই। আপনার হাতে যদি 3-4 বছর সময় থাকতো, তাহলে আপনি ইংলিশে ডেভেলপ করে আপনি পারতেন, বাট এখন তো অত সময় নেই। আপনার হাতে একটা অপরচুনিটি এসেছে, সেটা কাজে লাগাতে হবে। ইংলিশে যদি আমরা ছোটোবেলা থেকে গুরুত্ব দিতাম, তাহলে আর এই কথাগুলো ভাবা লাগতো না। এখন আমরা বসে পড়তাম, মানে 7 দিনের প্রিপারেশন নিয়ে বসে পড়তাম। কিন্তু আমরা তো সারা জীবন ইংলিশ ফাঁকি দিয়ে আসছি। আপনি স্কুল কলেজ থেকে ইংলিশ ফাঁকি দিয়ে আসছেন। ইংলিশের ক্লাসের সময় আপনি মনোযোগ ছিল না, আপনি শুধু মজা মাস্তি করেছেন, বড় হয়েছেন, ইংলিশে আসলে ফাঁকি দিয়ে গেছেন। তো এখন কৌশল প্রয়োগ করে আপনাকে আগাতে হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাস করতেন, টিচার অবশ্যই আপনাকে বোঝাতে পারতো। আপনারা মনোযোগ দেননি, টিচারের মনোযোগ ছিল না। সো কেউ কাউকে শেখাতে পারেনি, বা আপনিও শিখতে পারেননি। এখন যা হবার হয়ে গেছে, এখন আপনাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন ভাবলে চলবে না যে আমার মেধা কম, আমি আসলে কম বুঝি, আমি মানে নির্বোধ। এইগুলো একদমই ভাবা যাবে না, নিজেকে ছোট ভাবা যাবে না। সর্বপ্রথম হচ্ছে নিজের ভেতরে আত্মবিশ্বাস আনতে হবে। আমি কেন পারবো না? সে পারে, আমি কেন পারবো না? ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। এটা ভেবে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আমি পারবো না, তাহলে পারবেন না। আপনি এখনই সব কিছু রেখে দেন, আপনি আর একটা দিনও প্র্যাকটিস করেন না, হবে না আপনার দ্বারা। আর যদি মনে করেন যে আমি পারবো, তাহলে আপনি পারবেন, ইনশাল্লাহ পারবেন, এবং আপনি 7.5-এর উপরে পাবেন। এই যে এত আয়োজন, এত কিছু চিন্তা ভাবনা, এত পরিশ্রম, এত চিন্তা ভাবনা কেন করছেন? আপনি ভালোভাবে থাকতে চাচ্ছেন, ভালো একটা লাইফ লিড করতে চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি করতে চাচ্ছেন? সিকিউর করতে চাচ্ছেন। তাহলে জীবনে কি করতে হবে? প্রচুর টাকা ইনকাম করতে হবে। এগুলো চাইলে অবশ্যই প্রচুর টাকা ইনকাম করতে হবে। আর এটা সম্ভব আপনি যখন বিদেশ যাবেন। আপনি যা চাচ্ছেন আল্লাহ তার চেয়ে 10 গুণ বেশি দিবে। আপনি হয়তো ভাবছেন যে বাইরের দেশে গেলে আমি 2-3 লক্ষ টাকা ইনকাম করতে পারবো মান্থলি, সেখানে আপনি 20 থেকে 30 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এটা বলা যায় না। এটা ভাগ্যের একটা ব্যাপার। আল্লাহ কোন দিক দিয়ে যে আপনাকে দিবে আপনি জানেন না। আর আমি কথাগুলো এমনি এমনি বলছি না, যেগুলো বাস্তব উদাহরণ আমি সেটা বলছি। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের জীবন পরিচালনা করেছি, বা দেখেছি, কাছ থেকে দেখেছি যে তাদের ইচ্ছা ছিল যে মোটামুটি বাইরের দেশে গিয়ে ওই কোনো ছোটোখাটো একটা চাকরি করা, বাট পরবর্তীতে সে এত পর্যায়ে গেছে, এত উচ্চ পর্যায়ে গেছে, আসলে অকল্পনীয়। এমনও দেখেছি যে এক জায়গায় জব করতো, সে এখন রেস্টুরেন্টের মালিক। তাহলে বুঝেন, এগুলো দিতে তো অনেক টাকা লাগে বাইরের দেশে। তো এইগুলোও তারা পেয়েছে। আপনিও পারবেন। কোন দিক থেকে যে আল্লাহ কবে দিবে, মানে একটা বয়স আছে, সেই বয়সে অবশ্যই আপনি পাবেন। ঠিক আছে, তো ওই দিকে তাকিয়ে একটু ছোট ছোট স্যাক্রিফাইস আপনি করেন, একটু ছোট ছোট। আপনাকে পরিশ্রম অবশ্যই করতে বলছি, পরিশ্রম না করলে হবে না, পরিশ্রম করতে হবে, পাশাপাশি কৌশল খাটাতে হবে। বাপ দাদার যদি কারি কারি থাকতো বা অঢেল সম্পদ থাকতো, তাহলে দেশে থাকাই ভালো। আর যদি না থাকে, তাহলে বাইরের দেশে পাড়ি জমান। এখন হচ্ছে আমরা লিসেনিং সেকশন 4 দেখবো। এখানে 10টা গ্যাপ ফিল আসবে। সো এই গ্যাপ ফিল আপনাকে পূরণ করতে হবে। এখানে আসলে প্রশ্নের প্যাটার্ন আগের মতোই আছে, বাট কিছু ইয়েটা চেঞ্জ হয়েছে, মানে ভেতরকার যে কন্টেন্টটা, সেটা হলো
সামারির মাধ্যমে আসলে আপনাকে ধরা লাগবে। তো আগে আসলে এতটা সামারি করতো না যতটা এখন করছে। এই সামারিগুলো আপনাকে ধরা শিখতে হবে, অর্থাৎ 10টার ভিতরে 5টা হলো আপনাকে সামারি দিয়ে ধরতে হবে, আর বাকি 5টা আপনি ইজিলি একটু ধরতে পারবেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে কীভাবে কি কমপ্লিট করতে হয় স্টেপ বাই স্টেপ আমি সবই দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি কি করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যারা কমেন্টস করেন তাদের কিন্তু আমি দেখতে পাই, চিনি, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। আর যারা শেয়ার করবেন অবশ্যই আমার জন্য ভালো লাগবে, এবং এইগুলো করলে আমাকে ইন্সপায়ার করে, এবং আমি এইগুলো দেখলে আসলে অবশ্যই কী করি, নতুন নতুন ভিডিও তৈরি করি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বাট এটা আসলে আপনাদের ভালোর জন্যই বলেছি। তো আসলে অনেকে বিরক্ত লাগতে পারে, বাট কিছু করার নেই, আমি এই কথাগুলো বলি প্রত্যেকটা ক্লাসে শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলি। তাহলে দেখুন যে আমরা কিভাবে লিসেনিং সেকশন 4টা সলভ করি। দেখেন এখানে আসলে আমাদের কিছু কোয়েশ্চেন আছে। সো এই কোয়েশ্চেনগুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান সলভ করব। তো দেখেন আমরা এটাতে একটু পরে আসি, আগে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আসলে জেনে নিই। দেখেন 1 নাম্বার যে কথাটা আমি বলেছি সেটা হলো শব্দ নয় সামারি ধরতে হবে, কারণ লিসেনিং সেকশন 4 এখন একটু পাল্টে গেছে। সো আপনাদের কি করতে হবে, সামারিটা ধরা শিখতে হবে। আগেও ছিল বাট কম ছিল, এখন একটু বেশি হয়। সো সামারিটা আপনাকে ধরা শিখতে হবে, যার কারণে একটু কঠিন হতে পারে। আচ্ছা, তাহলে শব্দ ধরলে কি হবে, আপনি শুধু শব্দগুলো বুঝবেন, আর হচ্ছে আপনি যদি সামারিটা ধরেন তাহলে অ্যান্সারটা বুঝবেন। তাহলে আপনি কিভাবে সামারিটা ধরবেন সেটা একটু বলি। সামারি ধরার জন্য আপনাকে মূল ওয়ার্ড বা একটা ওয়ার্ড দেখবেন যে অনেক সময় রিপিট করে, বা ওই বিষয়টাকে একটু এমফ্যাসিস করে, বা একটু মানে গুরুত্ব দিয়ে বলে, ঠিক আছে, বা ইউনিক কিছু ওয়ার্ড বা যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখবেন যে ওইটাই আপনি অ্যান্সার হিসেবে নিতে পারেন। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি করানোর সময় মানে বোঝাতে পারবো। এরপরে দেখেন 2 নাম্বার যেটা আছে হলো কে, কি, কেন, কিভাবে, কোথায়, কিসের, এগুলো দিয়ে গ্যাপে প্রশ্ন করব। কে, কি, কেন, কিভাবে, কোথায়, কিসের। যেমন আমি যদি প্রশ্ন করি যে সাপোজ এটা যে আপনার 31 নম্বর দেখেন যে দ্য ড্যাশ কাস্টমার্স, তাহলে কিসের কাস্টমার বা কোথাকার কাস্টমার। তাহলে আপনি কিন্তু একটা উদ্দেশ্য পাবেন যে কেমন কাস্টমার বা কী ধরনের কাস্টমার, বা এই রকম একটা তথ্য আপনি মানে আপনাকে বের করতে হবে, সেটা আপনি বুঝতে পারছেন। তাহলে এইগুলো দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, আপনি একটা মাথায় আপনার নির্দিষ্ট কিছু খুঁজে বের করতে হবে, সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন লিসেনিংটা আপনি শুনবেন। আচ্ছা, এগুলোতে আমি প্রত্যেকটাতেই প্রশ্ন করব, আমি বোঝাচ্ছি একটু পরে। এরপরে দেখেন সাব হেডিংসগুলো খেয়াল করব। সাব হেডিংসগুলো খেয়াল করব, অর্থাৎ এখানে অনেক একটা হেডিং আছে। তো হেডিং কি, অ্যাডভার্টাইজিং এফেক্ট। তাহলে বুঝতেই পারছেন যে এটা একটা অ্যাডভার্টাইজ নিয়ে কথাবার্তা বলবে, তো এর একটা এফেক্ট বা প্রভাব নিয়ে কথা বলবে। তো অ্যাডভার্টাইজিং তো বুঝেন যে আপনার বিজ্ঞাপন দেওয়ার যে একটা প্রভাব সেটা। তো এখানে কিছু সাব হেডিংসও আছে, সেটা কি, দ্য ইম্পর্টেন্স ফ্যাক্টর টু কনসিডার, মেথডস অফ কমিউনিকেশন, তারপর হচ্ছে এফেক্ট অন ইয়ার প্রোডাক্ট সেলস, তারপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিস। এগুলো হচ্ছে আপনার সাব হেডিংস। তা আপনি বুঝতে পারবেন যে এইটা তখন তারা বলছে, এটা কখন বলছে, এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। তারা এগুলো উচ্চারণ করে বা বোঝাতে সাহায্য করে এমন কোনো তথ্য বলে। তারপর মেথডস অফ কমিউনিকেশনও আপনি বুঝতে পারবেন। তার মানে কি, আপনি কিন্তু কখনোই ডিস্ট্র্যাক্ট হবেন না। সাপোজ আপনি 34 নম্বরটা ধরতেই পারলেন না, তখন কি আপনি ছেড়ে দিবেন? না, পরবর্তী এইটার উপরে ফোকাস করেন, তাহলে দেখবেন যে 35 থেকে আবার মানে ধরতে পারছেন। তার মানে এগুলো সিরিয়ালভাবেই প্লে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা অ্যান্সার সিরিয়ালভাবেই প্লে হবে, সো আপনার এখানে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে দেখেন যে অ্যান্সার হিসেবে তারা নাউন চায়। তো অ্যান্সার হিসেবে দেখেন আপনাকে এখানে বলবে যে কখন নাউন চাই, দেখবেন যে বেশিরভাগ অ্যান্সারই আপনার নাউন হবে, কারণ এখানে দেখেন নো মোর দেন 2 ওয়ার্ডস বলেছে। তো 2 ওয়ার্ডস বললে মনে করেন যে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ মানে একসঙ্গে করে অ্যান্সার হতে পারে। আবার মনে করেন শুধু যদি অনলি 1 ওয়ার্ড বলতো তাহলে বেশিরভাগই আপনার বা 90%ই নাউন অ্যান্সার হতো। আর এখানে আপনার মনে করেন যে নো মোর দেন 2 ওয়ার্ডস বললেও কিন্তু একটা ওয়ার্ড বেশিরভাগই উত্তর হয়। 2 ওয়ার্ড যদিও বলেছে হয়তো 2-1-3টা 2 ওয়ার্ডস থাকবে, বাট বেশিরভাগই 1 ওয়ার্ড দিয়েই হবে, কিন্তু সর্বোচ্চ ইয়ে। আর নাউনটা কি, নাউন আমি একটু বুঝিয়ে বলি। নাউন হচ্ছে আপনার কোনো কিছু নাম। তো আমরা চোখে যা কিছু দেখতে পাচ্ছি, যা পদার্থ, সব হলো নাউন, বা কোনো কিছুর নামকেই নাউন বলে। এই দুইটা মনে রাখেন, কোনো কিছুর নামকে নাউন বলে, এবং আশেপাশে যা দেখতে পাচ্ছেন পদার্থ সব হচ্ছে নাউন। এগুলোই হচ্ছে বেশি তারা চায়, সেগুলোই হলো আপনাকে বেশি চাইবে। এখন আমি কি কি তথ্য দিলাম, যে নো মোর দেন 2 ওয়ার্ডস বললে 1 ওয়ার্ড দিয়ে বেশি অ্যান্সার হয়, আবার নো মোর দেন 3 ওয়ার্ডস বললে 2 ওয়ার্ড দিয়ে বেশিরভাগ অ্যান্সার হয়। এটা মনে রাখবেন, ঠিক আছে। আর 1 ওয়ার্ড বললে তো 1 ওয়ার্ডই হবে।
তখন আপনার ওই ওয়ান ওয়ার্ড হলো সবসময় 90% নাউন অ্যান্সার হবে, আর টু ওয়ার্ডসেও একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এরপরে হচ্ছে লিসেনিংয়ের সময় খণ্ড অ্যান্সার লিখব। লিসেনিংয়ের সময় খণ্ড অ্যান্সার লিখব বলতে কি বোঝাচ্ছি, যে আপনি যখন লিসেনিংটা শুনছেন পুরো অ্যান্সারটা লিখবেন না, জাস্ট শর্ট করে লিখবেন। যেমন ফ্যামিলি এফএমএল দিতে পারেন, ফ্যামিলি মানে পুরো পরিপূর্ণ লিখতে গেলে আসলে টাইম চলে যাবে, পরেরটা আসলে খেয়াল করতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। মানে অর্ধেকটা লিখবেন, বা মানে জাস্ট আপনি বুঝতে পারবেন এরকম কোনো স্পেলিং লিখে রাখবেন। পরে আপনি 10 মিনিট কিন্তু সময় পাবেন অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য, আলাদা করে 10 মিনিট আপনাকে সময় দিবে পেপার বেসডে যারা হবেন। আচ্ছা, এখন দেখেন যে আমরা এটা শুরু করি, ঠিক আছে? বেশি কথা বলবো না, এখন এটা শুরু করে ফেলি। যে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু কনসিডার, কোন বিষয়টা আসলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কনসিডার বা বিবেচ্য বিষয়, যে দ্য ড্যাশ কাস্টমার মাস্ট ট্রাভেল অ্যাফেক্টস দ্য প্রবাবিলিটি দ্যাট দে উইল বাই দ্য প্রোডাক্ট। আচ্ছা, তো কেমন কাস্টমার অবশ্যই ট্রাভেল করবে, ওই সম্ভাব্য আছে যে তারা প্রোডাক্টটা কিনবে। কেমন কাস্টমার দেখেন, তাহলে এটা আমি প্লে করে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? Section 4. You will hear part of a lecture about factors you should consider when creating advertising materials and the effects they can have on your product sales. First, you have some time to look at questions 31 to 40. আচ্ছা, আরও একটা কথা বলি, যখন অ্যান্সারগুলো বলবে তখন আপনার প্রশ্নের উপরে লিখবেন। অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, প্রশ্নের উপরে খণ্ড অ্যান্সার লিখবেন বা জাস্ট ক্লুগুলো লিখে রাখবেন। আমি অডিওটা প্লে করে দিয়েছি, প্লে হয়ে যাচ্ছে। Now listen carefully and answer questions 31 to 40. Hello class, and welcome back to Marketing Strategies. This week I will expand upon last week's lecture by talking about factors you should consider when creating advertising materials and the effects they can have on your product sales. Lesson 1. Limit your advertising to the geographic area of your target market. Though you may have a product that people want in a large area, the distance that customers are willing to travel is a significant factor in their choice of where to purchase that product. Take this example. If you're really hungry and decide you want আচ্ছা, এখানে যেই কথাগুলো বললো আপনারা বুঝতে পেরেছেন, পারচেজ দ্য প্রোডাক্ট, এই কথাগুলো শুনেছেন। তারপরে হচ্ছে আরেকটা কথা বলেছিল যে কাস্টমারের সঙ্গে রিলেভেন্ট একটা ওয়ার্ড বলেছে, সেটা কি ডিস্টেন্স দ্যাট কাস্টমার, তাই না? সো ডিস্টেন্স দ্যাট কাস্টমারই হচ্ছে আপনার এখানে অ্যান্সার, অর্থাৎ দ্য ডিস্টেন্স দ্যাট কাস্টমার উইলিংলি টু ট্রাভেল সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ইন দেয়ার চয়েস হোয়ার টু পারচেজ দ্যাট প্রোডাক্ট। তার মানে কি, মানে দূরত্ব, মানে যেই কাস্টমার আসলে ডিস্টেন্স থেকে এসেছে তারা আসলে বেশিরভাগই কি তারা কিনতে চায় বা কিনবে। তাহলে এখানে কি হবে, ইম্পর্টেন্ট কনসিডার বিষয়, যে এখানে আপনার অ্যান্সার হবে হলো ডিস্টেন্স। ডিস্টেন্স হলো আপনার অ্যান্সার। আচ্ছা, আমি লিখে দিচ্ছি আপনাদের অ্যান্সারটা, তাহলে বুঝতে পারবেন। ডিস্টেন্স হলো অ্যান্সার। ওকে, প্রথমটা আমি একটু আপনাদের ধরিয়ে দিলাম, এরপরে আপনারা নিজেরা থেকে ধরার চেষ্টা করবেন। ওকে, এরপরে দেখেন যে আমরা এটা পেলাম, এবং দেখেন এরপরে মেথডস অফ কমিউনিকেশন, এখান থেকে আমরা একটু প্রশ্নগুলো পড়ি। তো দেখেন এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং স্লোগানস আর ইজিয়ার টু রিমেম্বার ইফ দেয়ার ইজ এ ড্যাশ প্লেড উইথ দেম। তাহলে অ্যাডভার্টাইজিং স্লোগানগুলো আসলে ইজিয়ার টু রিমেম্বার, মানে মনে রাখতে একটু মানে সহজ হয় যদি সেখানে তাদের সঙ্গে কি একটা প্লে করে দেওয়া হয়, কিছু একটা প্লে করে দেওয়া হয়। তো কোন বিষয়টা আমি কি দ্বারা প্রশ্ন করলাম, ঠিক আছে? আমি বলেছি যে কে কি কেন কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি প্লে করে দেওয়া হয়, তাই না? তাহলে এখানে বলেছে ওর সাথে, তাহলে উইথ দেম যেহেতু বলেছে, তার সঙ্গে কি প্লে করলে তাদের ইজিলি মনে থাকবে, তাহলে এটা আপনারা একটু ধরার চেষ্টা করেন। আমি অডিওটা প্লে করে দিচ্ছি। burrito, would you choose the restaurant that is a block from your apartment, or the one that is just as good, or even slightly better, across town? Of course, you'd pick the closer restaurant. Next, there's the method of communication to your target market. How do you decide among radio ads, TV commercials, flyers, or even word of mouth? While we often think of the visual presentation of ads, there's much more to advertising than the look.
Studies show that consumers are much more likely to remember advertising slogans if there's also a sound plate. Did you know that your sense of smell is আচ্ছা, তাহলে এইখানে কি বললো যে এখানে কিন্তু স্পষ্ট আপনারা শুনতে পেরেছেন যে স্টাডিজ শোজ দ্যাট কাস্টমার্স আর মাচ মোর লাইকলি টু রিমেম্বার অ্যাডভার্টাইজিং স্লোগান ইফ দেয়ার অলসো এ সাউন্ড প্লেট। তাহলে যদি সেখানে একটা সাউন্ড প্লেট থাকে, তাহলে কি থাকে? সাউন্ড প্লেট। তাহলে এখানে সাউন্ড হচ্ছে আপনার প্লে করে দেওয়ার মতো বা প্লে করে দেওয়া যায় এরকম একটা বিষয়। তাহলে সাউন্ড হচ্ছে এখানে অ্যান্সার হবে, কারণ সাউন্ড থাকলে তাদের স্লোগানটা মনে থাকে। ওকে, তাহলে আমি অ্যান্সারটা কি দিলাম যে ইফ দেয়ার ইজ আ সাউন্ড প্লেড উইথ দেম। আচ্ছা, এটা যদি না শুনতে পারেন একটু ব্যাকে দিয়ে আবার শুনবেন, কারণ আমি দুইবার প্লে করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সো আমি আর প্লে করছি না, আপনারা আবার শুনলে বুঝতে পারবেন। তাহলে এটা হলো অ্যান্সার। এরপর দেখেন ম্যান্ডিস ক্যান্ডি স্টোর অ্যাপিলস টু পিপল সেন্স অফ ড্যাশ টু ড্র ইন কাস্টমার্স। তাহলে ম্যান্ডিস ক্যান্ডি স্টোর নিয়ে বলবে, নির্দিষ্ট কিছু বলেছে যে ম্যান্ডিস ক্যান্ডি স্টোর অ্যাপিলস কি করে, মানে আরও ডেকে আনে বা প্রদর্শিত করে কি, যে টু পিপল সেন্স অফ ড্যাশ, কিসের সেন্সের মাধ্যমে আসলে কাস্টমারদেরকে ড্র করে বা অ্যাটেনশন করে, সেটা আমরা একটু দেখব। সেন্স মানে কি, একটা কিছু একটা অনুভব করা। তাহলে আপনি এমন একটা বিষয় বা বস্তু বলবেন যেটা আসলে অনুভব করা যায়, তো সেরকম কোনো ওয়ার্ড আপনাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন, যেহেতু আপনি আগেরটা পড়লেন যে সেন্স অফ ড্যাশ, তাহলে কিসের সেন্স, আমি প্রশ্ন করলাম যে কেমন সেন্স বা কিসের সেন্স, এটা দিয়ে আমি প্রশ্ন করলাম। তাহলে দেখেন যে এখানে কি বলে, অ্যান্সারটা দেখেন, চেষ্টা করেন দেওয়ার। closely linked with memory? Think about Mandy's candy store up the road. Every time you walk past it, you can just smell the chocolate, right? I bet you can almost smell it now. Just mentioning the name brings about the smell memory and in turn a chocolate craving. আচ্ছা, তাহলে এখানে মূল বিষয়টা কি বললো, বারবার কিন্তু একটা ওয়ার্ড বলেছে, সেটা কি? স্মেল। স্মেল বলেছে। তাহলে স্মেলটা যখন আপনার মনে পড়ে তখন কিন্তু আপনার চোখে ভেসে ওঠে যে এটা একটা ক্যান্ডি। তার মানে কি, এটা আসলে কাস্টমারদেরকে আরও কি করে, ড্র করে। আর ম্যান্ডিস ক্যান্ডি স্টোর কিন্তু স্পষ্ট তারা বলেছিল, যদি না শুনতে পারেন পেছনে দিয়ে শুনবেন। ঠিক আছে, তাহলে স্মেল হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপরে দেখেন যে টু অ্যান অ্যাড ক্যাম্পেইন ফর ডিজিটাল প্রোডাক্টস ইট ইজ ড্যাশ দ্যাট এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। তাহলে যদি আপনি ডিজিটাল প্রোডাক্টের একটা অ্যাড ক্যাম্পেইন করতে চান, তাহলে ইট ইজ ড্যাশ দ্যাট এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, যেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেটা কি? আমি প্রশ্ন করছি সেটা কি, সেটা কি এক্সট্রিমলি আসলে গুরুত্বপূর্ণ, সেটা আমি দেখব। ঠিক আছে, এক্সট্রিমলি কি গুরুত্বপূর্ণ আমি ইয়ে করছি, দেখেন। What better way to sell chocolate bars? Obviously, sometimes appealing to the senses isn't the most practical way to advertise. For example, it's a good idea to come up with a marketing strategy that adapts to the product, especially digital products. The flexibility of this kind of products is extremely important, so it's very common for advertisers to form one single layer. আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা বললো যে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, দ্য ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে ফ্লেক্সিবিলিটি হলো আমার অ্যান্সার হবে। ঠিক আছে, অনেকে ধরতে পেরেছেন। তাহলে ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনাকে লিখতে হবে। ওকে, আমি এটা লিখে দিচ্ছি, কারণ স্পেলিং কিন্তু আপনারা ভুল করবেন না। ওকে, ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, সেটা বলেছিল, যার কারণে আমরা এটা অ্যান্সার দিলাম। ওকে, এরপরে দেখেন আরও বেশ কিছু আছে যে এফেক্ট অন ইয়োর প্রোডাক্ট সেলস। তাহলে কিসে প্রোডাক্ট সেলসের উপর এফেক্ট, এটা কিন্তু বলবে তারা। তারপরে বলবে যে দ্য কাস্টমার্স ড্যাশ এফেক্ট, দ্য কাস্টমার্স ড্যাশ আফটার হি অর শি এক্সপিরিয়েন্সেস দ্য অ্যাড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখেন যে কাস্টমার আসলে কি করবে, মানে ওই কাস্টমারের, দেখেন কাস্টমারের ড্যাশ, তারপরে কোনো একটা বিষয়, কাস্টমারের কোনো একটা বিষয় আফটার হি অর শি এক্সপিরিয়েন্স, মানে যে তখন যে অভিজ্ঞতা অর্জন করবে, তাহলে কাস্টমারের আফটার বা পরবর্তীতে কি, সেটা আপনাকে বের করতে হবে, যেটা আসলে অ্যাডের জন্য বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, out for all of their ads, the visual, the medium, even the majority of the content,
and simply update the ad each time they come out with a new version. Remember, advertising is all about stirring up the right feeling in your potential customers, whether by stimulating the senses, appealing to the intellect, and so on. Once the customer experiences the ad, the important thing is his or her reaction. Someone could love the ad you made, তাহলে ইম্পর্টেন্ট থিংটা কি, হি অর শি বা তার কি একটা রিয়াকশনের কথা বললো। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজিংয়ের জন্য। তাহলে রিঅ্যাকশন হলো অ্যান্সার। আশা করি ধরতে পেরেছেন এটা। আর যদি না ধরতে পারেন একটু ব্যাকে দিয়ে শুনবেন যে কাস্টমারের কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো রিয়াকশন বলেছিল। এটা আপনারা শুনতে পারবেন যে যখন কাস্টমার এক্সপিরিয়েন্স করে অ্যাড, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ হিজ অর হার রিয়াকশন বলেছিল। তাহলে অবশ্যই রিয়াকশনটা গুরুত্বপূর্ণ। সরাসরি যেটা বলবে সেটা আপনারা ধরতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে কথাগুলো শুনবো আরও 5টা আছে, সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজিস হলো আমাদের এখান থেকে প্রশ্ন করবে, সবগুলো হলো মার্কেটিংয়ের কিছু কৌশল নিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? দেখেন, তাহলে অন ইন্টারন্যাশনাল ফ্লাইট ইট ইজ ওয়াইজ, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটে আসলে এটা বুদ্ধিমানের কাজ হয় যে অ্যাডভার্টাইজ করা, ডিসপ্লেড মানে প্রদর্শন করা ইন কমন ড্যাশ অফ মোস্ট প্যাসেঞ্জার। আচ্ছা দেখেন, এখন এখানে কমন প্যাসেঞ্জারের কোন বিষয়টা কমন থাকতে হবে, এটা হলো আপনাকে বের করতে হবে, প্যাসেঞ্জারের কোন বিষয়টা কমন থাকতে হবে। তাহলে আমি কিন্তু প্রশ্ন করছি এখানে, এই গ্যাপে প্রশ্ন করছি যে কোন বিষয়টা, প্যাসেঞ্জারের কোন জিনিসটা কমন থাকতে হবে। ওকে, তাহলে এটা আমি প্লে করে দিচ্ছি, দেখেন। but unless he or she considers buying the product, you fail to get the reaction you were looking for. So once you have successfully reached your target customer and you have his or her business, often you'll want to expand to a larger market. More often than not, the same marketing strategies you used in your small campaign may not work for a larger audience. The larger you scale your product, the more factors you must consider. For instance, Apple operates worldwide, so they must tailor their advertising for each market they enter. Often you'll see Apple ads on international flights that appear not only in English, which is the lingua franca of most regions, but also in the native languages of the majority of passengers. I travelled to Russia last week. আচ্ছা, তাহলে এখানে আপনারা হয়তো ধরতে পেরেছেন যে মেজরিটি অফ প্যাসেঞ্জারের কোন বিষয়টা বললো, নেটিভ ল্যাঙ্গুয়েজের কথা বললো, তাই না? তাহলে নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কমন ল্যাঙ্গুয়েজের কথা বলছে। সো এখানে আসলে প্যাসেঞ্জারের বিষয়টা হলো ল্যাঙ্গুয়েজকে ফোকাস করতেছে। তাহলে ল্যাঙ্গুয়েজেস, সো এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজেস বলেছিল, তার মানে ল্যাঙ্গুয়েজেসই অ্যান্সার হবে। ওকে, আমি তাহলে এটা লিখে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজেস। ওকে, তারপরে দেখেন যে ভেরি ফিউ ইয়াং পিপল বাই ড্যাশ, তাহলে খুব কম, আর ইয়াং পিপল খুব কম কি কিনে সেটা আপনাকে ধরতে হবে। তাহলে ভেরি ফিউ ইয়াং পিপল কি কম কিনে সেটা আপনাকে ধরতে হবে। And it was really interesting to see the same Nike ad that I've seen 100 times, except this time it was in Russian. Okay, going back to the medium of the advertisement, even after choosing to create print ads instead of radio announcements, television commercials, etc., there is more to consider. If you print your ad in a newspaper, it will be read by a far different audience than if you print your ad in a popular magazine. Would you put an ad for the new Justin Bieber album in a newspaper? Probably not, because that product is most suitable for youths. Let's face it, do you know anyone under the age of 25 that buys a newspaper? No. Now let's try a few strategies. দেখেন, এখানে একটা কথা বললো, সেটা কি যে ডু ইউ নো এনি ওয়ান আন্ডার এজ 25 দ্যাট বাইজ এ নিউজ পেপার? অ্যান্সার হলো নো। তার মানে কি 25 বছরের নিচের যে ইয়াং পিপল আছে তারা কিন্তু আসলে নিউজ পেপারটা কিনে না, সেটাই কিন্তু বললো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নিউজ পেপার। সো নিউজ পেপার হচ্ছে আপনার অ্যান্সার, নিউজ পেপার হচ্ছে আপনার অ্যান্সার হবে। আচ্ছা, এরপর দেখেন ইউনেস্কো ওয়েবসাইটে যেটা আসলে গুড প্লেস হবে অ্যাডভার্টাইজ করার জন্য কোম্পানির এইমিং টু ইমপ্রুভ দ্য ড্যাশ। তাহলে ইউনেস্কো ওয়েবসাইটে কোন বিষয়টা অ্যাডভার্টাইজ, মানে কেমন অ্যাডভার্টাইজ করার জন্য এটা বেস্ট হবে বা ভালো হবে, সেটা আপনাকে বের করতে হবে।
তাহলে দেখেন ইউনেস্কোর সঙ্গে কোন অ্যাডভার্টাইজিংটা করার কথা বলেছিল, অডিওতে হয়তো বলবে, দেখেন। Exercises. Imagine you're a company that is aiming to improve the environment by making products that reduce human waste. How would you advertise your product? Clearly, it would send the wrong message if you put up flyers or other materials that cause lots of waste paper. Consider instead putting commercials on the Health Channel or buying ad space on websites. আচ্ছা, এখানে আসলে দেখেন ইয়েটা বলবো যে এখানে আসলে এনভায়রনমেন্ট নিয়ে একটা কথা বলেছিল। সো এনভায়রনমেন্ট নিয়েই আসলে কথাগুলো বলে যাচ্ছে। সো যার কারণে আসলে এনভায়রনমেন্টটা হচ্ছে এখানে অ্যান্সার হবে। দেখেন এনভায়রনমেন্ট, আমি তারপরে আবার দিব এটা। এনভায়রনমেন্ট, আচ্ছা তাহলে এনভায়রনমেন্টটা কেন? এটা যদি আপনারা শুনেন যে ওয়েবসাইট, যেমন ওয়েবসাইটের নামটাও বলে দিয়েছে, like UNESCO. Or here's another example. তাহলে ইউনেস্কো ওয়েবসাইটে কিন্তু এটা আসলে অ্যাডভার্টাইজিংটা দেওয়া তাদের জন্য ইমপ্রুভ হবে এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাড। সো এটা আসলে বলেছিল। আপনারা একটু লং অডিও, এটা এই জন্য আবার একটু ব্যাকে দিয়ে শুনবেন, ঠিক আছে? প্রথম থেকে এই 38 নম্বরের অডিওটা একদম প্রথম থেকে শুনবেন, ঠিক আছে? ওকে, এরপর দেখেন যে ওয়ান গুড লোকেশন টু প্লেস অ্যাড সানস্ক্রিন ইজ দ্যাট ড্যাশ এ গুড সেন্স অফ ওয়াটার পিউরিফিকেশন কমন পিউরিফিকেশন কমার্শিয়াল উড বি ড্যাশ। তাহলে এই দুইটা বিষয় আপনাকে বের করতে হবে। আমি এই দুইটা বলবো না, এই দুইটা আপনাকে কমেন্ট করে আমাকে জানাতে হবে, ঠিক আছে? 39 এবং 40-এর অ্যান্সার কী হবে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্লে করে দিব অডিওটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কমেন্ট সেকশনটা আগেই দেখবেন না, নিজে ধরার চেষ্টা করবেন, কারোর কমেন্ট দেখবেন না, তাহলে আমি বুঝবো যে আপনি অ্যান্সারটা ধরতে পেরেছেন। দেখেন ওয়ান গুড লোকেশন, একটা ভালো লোকেশন যেটা কিনা সানস্ক্রিনের জন্য আসলে সুইটেবল একটা জায়গা হতে পারে বা ইয়ে হতে পারে, প্লেস হতে পারে। এরপর দেখেন এ গুড সিন, এ গুড সিন একটা খুব ভালো দৃশ্য ফর ওয়াটার পিউরিফিকেশন, মানে ওয়াটার মানে পানি বিশুদ্ধকরণের একটা ভালো একটা সিন বা দৃশ্য কমার্শিয়াল বা বাণিজ্যিক একটা অ্যাড হতে পারে উড বি ড্যাশ, কোন জায়গাটা বা কোন বিষয়টা আপনাকে এটা লিখতে হবে, ঠিক আছে? ওকে, আমি তাহলে দুইটাই প্লে করে দিই, আপনারা একটু অডিওটা শুনেন। What is one great place to advertise suntan lotion? How about a swimming pool? It has the exact group of people that need the product. All right, one last thing. Let's say you're filming a commercial for a water filter pitcher. What would be good scenery to use for the background? Think about somewhere calm and relaxing with clean, fresh water. Can't you see how much more effective a commercial with the beautiful scenery and flowing rivers of a national park would be than, say, water dripping from a tap? So to wrap things up today, think about the geography of your target market. The type আচ্ছা, এর ভিতরে কিন্তু অ্যান্সার বলে দিয়েছে, দুইটারই কিন্তু অ্যান্সার বলেছে। তো মনে করেন যে এটা যে যখন শেষ হয়েছিল তার পরপরই এটার অ্যান্সার পাওয়া গেছে, এরপরে এটা অ্যান্সারও বলেছে। সো আপনারা এই দুইটাই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই দুইটার অ্যান্সার কী হতে পারে। আর 38 নম্বর যদি ক্লিয়ার না হন, এটা একটু দুইবার শুনবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা আমি আর দুইবার প্লে করলেই হয়ে যেত, বাট আপনারা শুনলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন যে অবশ্যই যদি ভালো লাগে ক্লাসটি কী করবেন, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। তাহলে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকবো। আর যদি আপনারা এগুলো না করেন তাহলে আমি মানে হতাশ হব এবং ক্লাসগুলো আর তৈরি করব না, ঠিক আছে? সো অবশ্যই আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট টাইম দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে।